আরে বন্ধু, নীতিশ নাইডু আর নির্ভরশীল চায়নার বাজেট সম্পর্কে কিছু বলো। ভাই, এই বাজেটের কথা তো কখনো শুনিনি। কেন 2024-এর বাজেট সম্পর্কে শোনোনি? চলো বন্ধুরা, এক নজরে দেখে নিই 2024 সালের বাজেটে কে কি পেলো, আর এতে কার কত ক্ষতি হলো এবং কার কত উপকার হলো সেটা দেখা যাক। একটা জিনিস তো কনফার্ম যে সরকার পক্ষকে সরকার টিকিয়ে রাখার জন্য চন্দ্রবাবু নাইডু আর নীতিশ কুমারকে খুশি করা স্বাভাবিক, কিন্তু সমস্যা হচ্ছে চায়নাকে নিয়ে। আমরা দেখে নিই চন্দ্রবাবু নাইডু কি পেল। চন্দ্রবাবু নাইডুর অন্ধ্রপ্রদেশ 1 বছর সরকার চালানোর জন্য 15,000 কোটি টাকা পেয়েছে, আর এটা শুধু 1 বছরের জন্য। পরবর্তী সময়ে আরও টাকা দেওয়া হবে। গভর্নমেন্ট ফর ব্যাকওয়ার্ড রিজিয়নস অফ অন্ধ্রপ্রদেশ আর পোলাভারাম ড্যামের জন্য আলাদা করে অর্থ দেওয়া হবে। চলো এবার আমরা বলি বিহার সম্পর্কে। বিহারের জন্য নির্মলা সীতারামন ঘোষণা করেছে নতুন এয়ারপোর্ট, নতুন মেডিকেল কলেজ, নতুন স্পোর্টস ইনফ্রাস্ট্রাকচার সম্পর্কে। এছাড়াও 26,000 কোটি টাকা দেওয়া হচ্ছে শুধুমাত্র হাইওয়ের জন্য। এটা একটা বিশাল অ্যামাউন্ট। বিহারের মানুষ আশা করবে এটা কোনো একটা ভালো কন্ট্রাক্টরের হাতে যাক, যাতে করে টাকাটা কমসে কম চলা পর্যন্ত প্রথম দিন পর্যন্ত তৈরি হয়ে যাক। কারণ তোমরা তো জানোই, বিহারে কোনো একটা কাজ করতে গেলে রাস্তা হোক বা পুল হোক, সেখানে মানুষ চলাচলের উপযোগী হওয়ার আগেও ভেঙে পড়ে। এর জন্য সুপ্রিম কোর্টে কেসও চলছে। কিন্তু পয়েন্ট হলো, এত টাকা আসছে কোথা থেকে? এই সম্পর্কে আমরা একটু পরে জানছি। মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে চায়না সম্পর্কে। সব থেকে বড় সমস্যা হলো পাকিস্তানের থেকে চায়না আমাদের কাছে আর্থিক ও সামরিক থ্রেট। তোমরা তো সবাই জানো চাইনিজ ফৌজ কিভাবে বর্ডার ক্রস করে চলে আসে এবং আমাদের ফোর্সকে গালি দেয়, কিন্তু সরকারের চায়নার প্রতি ভালোবাসা কমছেই না। এই বছরে চায়নার সঙ্গে 100 বিলিয়নের ইম্পোর্ট করবে, তার সঙ্গে সঙ্গে এফডিআইও চেয়েছে। ভারতবর্ষ চায়না থেকে স্কিল এমপ্লয়ি লেনে কাজ করাবে। আমাদের কি স্কিল্ড ওয়ার্কারের কমতি আছে? কমতি আছে শুধু কর্মস্থানের। প্রথমে যেসব চাইনিজ অ্যাপগুলোকে বন্ধ করা হয়েছিল, সেগুলি আম্বানির হাত ধরে পুনরায় নিয়ে আসা হচ্ছে। তোমাদের মনে করে দিই, ওই চায়না যারা আমাদের দেশের সেনার উপর আক্রমণ করে, যারা গালি দেয়, যারা বর্ডার ক্রস করে ঢুকে পড়ে। সারাদিন বাজেট ঘোষণা করার পর দিন শেষে ডিফেন্সের উপরে তো কিছুই খরচা হয় না, বা ডিফেন্স এক্সপেন্ডিচার করার জন্য তো কোনো অর্থ বরাদ্দ করা হয় না। যেমন ছিল তেমনই চলে। উপরন্তু চায়না থেকে ডিপেন্ডারি কমার বদলে ডিপেন্ডারি বাড়ছে। এটি একটি সবচেয়ে মাথা ব্যথার বিষয়। এভাবে আমরা চায়নার সঙ্গে কিভাবে মোকাবেলা করব? আর মিডিয়া এগুলো দেখানো বাদ দিয়ে সব সময় পাকিস্তান পাকিস্তান পাকিস্তান। আরে পাকিস্তান এইসব সিরিয়াস ইস্যুগুলো কখনোই তুলে ধরবে না। চলো পেছনে ফিরে যাই। কথা হচ্ছিল 26,000 15,000 কোটি টাকার যে বাজেট দেওয়া হয়েছে, সেই টাকাগুলো আসবে কোথা থেকে? আসবে আবার কোথা থেকে? সাধারণ মিডল ক্লাস লোককে চুষে নাও, তাহলে তো সমস্যার সমাধান হয়ে গেল। পুরো ভারতবর্ষে 1% লোক 40% সম্পত্তির মালিক, আর 50% বা তারও কম লোক শুধু 3% সম্পত্তির মালিক। কিন্তু দিন শেষে যখন ট্যাক্সের উপর নজর দেওয়া যায়, 70% ট্যাক্স নর্মাল আর ওই মিডল ক্লাস ফ্যামিলির লোকই পে করে। এই বছরের নতুন ট্যাক্স স্ল্যাবস তোমরা দেখতে পাবে কাকে কত টাকা দিতে হবে। 0 থেকে 3 লাখ পর্যন্ত নীল, কাউকে কোনো টাকা দিতে হবে না। 3 লাখ থেকে 7 লাখ 5% দিতে হবে। 7 লাখ থেকে 10 লাখ 10%, 10 থেকে 12 লাখ 15%, 12 থেকে 15 লাখ 20%, এবং 15 লাখ ও তারও বেশি হয় তাহলে 30% ট্যাক্স দিতে হবে। এসব তো ঠিক আছে, কিন্তু মিডিল ক্লাস লোক কি পেলো? চলো ছাড়ো, মিডিল ক্লাস লোক কিছুই পাবে না। ইনভেস্টরদের খারাপ দিন আসলো যখন নির্মলা সীতারামন 12.5% লং টার্ম ক্যাপিটাল গেইনস অন অল ফাইন্যান্সিয়াল অ্যাসেটস আর শর্ট টার্ম ক্যাপিটাল গেইনস 15 থেকে 20% করা হলো। আর এলটিসিজি লং টার্ম ক্যাপিটাল গেইনস, যেটা আগে 10% ছিল, সেটা থেকে বাড়িয়ে করা হলো 12.5। এক্সপার্টরা অনুমান করছে পরবর্তী সময়ে এটি আরও বেড়ে দাঁড়াবে। এর সাথে সিকিউরিটি ট্রানজাকশন ট্যাক্স অন ফিউচার অ্যান্ড অপশন ট্রানজাকশন 0.02% থেকে বাড়িয়ে 0.02% বাড়ানো হয়, কিন্তু এতেও মন ভরে না। গোল্ড, রিয়েল এস্টেট অ্যাসেট এর ট্যাক্স হটিয়ে দেয়। এক প্রকার এটি একটি ইনহেরিটেন্স ট্যাক্স। নরেন্দ্র মোদী প্রচারের সময় বলেছিল যে যদি কংগ্রেস সরকার আসে তাহলে ইনহেরিটেন্স ট্যাক্স বসিয়ে দেবে, কিন্তু তিনি তার শুরুয়াত করলেন। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, ধরো 20 বছর আগে তুমি একটি বাড়ি কিনেছো, ঠিক আছে? সেটার দাম ছিল তখন 10 লাখ টাকা। 20 বছর পর তার মার্কেট ভ্যালু হলো 1 কোটি টাকা। বাজেট ঘোষণার আগের দিন পর্যন্ত তুমি যদি ওই বাড়িটি বেচতে যেতে, তাহলে তোমাকে 20 বছরের ইন্ডেক্সেশন ছাড় পেতে। কিন্তু বাজেটের পরের দিন তুমি যদি ওই বাড়িটি বেচতে যাও, তাহলে তোমাকে ওই 1 কোটি টাকা সমান ট্যাক্স দিতে হবে। তুমি কোনো ইন্ডেক্সেশন বেনিফিটস পাবে না। তো বন্ধু, এই ছিল 2024-এর বাজেটের কয়েকটি পয়েন্ট। এছাড়াও আরও অনেক পয়েন্ট আছে যেগুলো তোমরা জানতে পারবে বিভিন্ন আর্টিকেল বা অন্য কিছুর মাধ্যমে। তোমাদের কি মত এই বাজেট সম্পর্কে? দেশের মধ্যে যা হলো, সবশেষে চায়না সম্পর্কে তোমাদের কি মত সেটা কমেন্ট করে অবশ্যই জানাও।